শ্যামলালের পরিবার শহরের ধনী পরিবারগুলোর মধ্যে অন্যতম ছিল। তিনি তার স্ত্রী শকুন্তলা দেবী ও তার ছেলে বৌমাদের নিয়ে একটা বড় বাংলোতে বাস করতেন। উনি যত বড় বাংলোতে থাকতেন, ওনার মন কিন্তু তত বড় ছিল না। ওনার সাথে বাকি সদস্যদেরও মন ছিল খুবই কঠোর। একমাত্র ওনার পুত্রবধূ গোপীর মনই ছিল খুবই নরম। গোপী খুবই সাধারণ পরিবার থেকে এসেছিল বলে ওর স্বভাব ছিল খুবই নরম আর মিশুকে। ফ্যাক্টরির কর্মচারী আর বাড়ির কাজের লোকের প্রতি ওর খুব দয়া ছিল। আর ওর এই স্বভাবের জন্য পরিবারের লোকের কাছ থেকে ও অনেক কথাও শুনত। গুদাম থেকে সব কাপড়ের থানগুলো আজকেই ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে। যা, মাল বের কর। মালিক, আজকে 2 জন কর্মচারী কম আছে, আমি একাই এসেছি। তাতে আমি কি করব? মাল একা নিয়ে যা। কিন্তু বাবু। এই, শুনতে পেলি না বাবা কি বললো? যা, গোদাম থেকে মাল বের কর। এই শুনে মোহনের মুখটা কালো হয়ে যায়, কারণ সেই দিন ওর খুব জ্বর এসেছিল। এরপর মোহন যখন গুদাম থেকে কাপড়ের থান ঘাড়ে নিয়ে বাইরে আসছিল, তখনই ও পা স্লিপ করে পড়ে যায় আর কাপড়ের থানটা ছিটকে গিয়ে উঠানে কাদায় পড়ে যায়। বাবা দেখো, মোহন কাপড়ের থানটা কাদায় ছুঁড়ে ফেলে দিয়েছে, আর কত লোকসান হয়ে গেল বলো তো। এটা কি করে হলো? আরে অন্ধ কানা, চোখ দিয়ে দেখতে পাস না? একটা কাজও ঠিক মতো হয় না। কাকু, আপনার কোথাও লাগেনি তো? গোপী, কি করছো? দূরে সরো। কাজের লোককে বেশি দয়া দেখালে ওরা মাথায় উঠে যায়। আমি সবসময় দেখছি তুমি বাড়ির আর ফ্যাক্টরির চাকরদের ওপরে খুব দয়া দেখাচ্ছ। তোমার এই স্বভাব একদম আমার ভালো লাগছে না। তুমি একটা বড় লোক বাড়ির বউ, তুমি বুঝতে পারছো না যে চাকরদের সাথে এইভাবে ভালো করে কথাবার্তা বলতে নেই? বাবা দেখো, তোমার এই ছোট বউয়ের চাকর বাকরদের ওপর কত দয়া। এরা আমাদের লোকসান করে, তাও এদের দয়া দেখায়। দেখ মোহন, তুই যে লোকসান করেছিস তার ক্ষতিপূরণ তোকেই দিতে হবে। তাই তোর পরের মাসে মাইনে থেকে এই থানের টাকা আমি কেটে নেব। বাবা, মোহন এই মাসে 2টো ছুটিও নিয়েছে, তার টাকাও কেটে নিও। ঠিক আছে, তাহলে মাইনে থেকে পুরো 2500 টাকা কেটে নেব। এরপর মোহন সমস্ত মাল ঠেলায় রেখে জরগায়ে ফ্যাক্টরিতে পৌঁছায়। গোপী, তোমাকে আমি কতবার বলেছি যে এসব চাকর বাকরদের দয়া দেখাবে না। আমি ফ্যাক্টরি থেকে ফিরে সবটা জানতে পারলাম। কি দরকার ছিল মোহনের ওপর এত দয়া দেখানোর? আজকের পর থেকে তুমি আর এসব একদম করবে না, পরিষ্কার বলে দিলাম। কিন্তু সুনীল গোপীর কথা শুনল না আর রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তখনই বাড়িতে কাজের মেয়েটা গোপীকে বলে যে মোহনের বাড়ির অবস্থা খুবই খারাপ। এই শুনে গোপীর খুব কষ্ট হলে ও পরের দিনই মোহনের বাড়িতে যায়। সে দেখে একটা ছোট্ট ভাঙা ঘর, আর তার এক কোণে পড়ে আছে মোহনের অসুস্থ স্ত্রী। বৌমণি, আপনি এখানে? বাবু জানলে যে আমার চাকরি চলে যাবে। না না কাকু, বাবা জানতে পারবে না। এই ওষুধটা নাও, আর এর সাথে কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে সবার জন্য কিছু কিনে নিয়ে এসো। আপনি তো ভগবান আমাদের কাছে। মালিক আমাদের মাইনে কেটে নেয়, কিন্তু আপনার জন্যেই আমরা বেঁচে আছি। বৌরানী, আপনি বড় বাংলোয় থাকেন, কিন্তু আপনার মন তার থেকেও বড়। ভগবান আপনার মঙ্গল করুন। গোপী রোজই লুকিয়ে শ্রমিকদের সাহায্য করত। কারোর স্কুলের ফিস দিত, কারোর ওষুধ এনে দিত, আবার কারোর বাড়িতে রেশন পাঠিয়ে দিত। এইসব কারণে সবাই গোপীর খুব প্রশংসাও করত। ছোট বৌমনি তো সাক্ষাৎ দেবীর রূপ। যেখানে পরিবারের বাকি লোকেরা একেবারে ছোট লোক, সেখানে আমাদের ছোট বৌরানী এত দয়ালু, কত খেয়াল রাখে আমাদের। সত্যি বলছো কমলা বোন, ছোট বৌমণি আমাদের কত সাহায্য করে। না হলে তো মালিক আমাদের থেকে কাজও করিয়ে নেয় আর মাইনেও দেয় না, তার উপর আমাদের উপর অকথ্য অত্যাচার করে। ভগবান ছোট বৌমণির ভালো করুক, এই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। কিন্তু বেশি দিন ধরে এসব লোকানো গেল না। বড় বৌমা সুধা গোপীর সত্যিটা জানতে পারে আর সবকিছু শ্বশুর শাশুড়িকে বলে দেয়। বাবা, তোমাদের ছোট বৌমা 2 হাতে চাকরদেরকে টাকা পয়সা বিতরণ করছে, তোমাদেরকে না জানিয়ে সবাইকে সাহায্য করছে। কি বৌমা, এসব কি সত্যি কথা? এর চুপ থাকাটাই এর সব সত্যি বলে দিচ্ছে। লুকিয়ে চাকরদেরকে সাহায্য করা। সত্যিটা সবাই জানতে পেরে গেছে বুঝে গোপীর চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করে। এরপর সবাই ওকে বকাঝকা করে বলে যে ও যেন আর কোনোদিন কোনো শ্রমিককে সাহায্য না করে। এর কিছুদিনের মধ্যেই শ্যামলালবাবু বড় একটা অর্ডার পেলে সবাই ওই নিয়ে খুব খুশি ছিল। সব মালপত্র ফ্যাক্টরিতে ঠিকভাবে রেখে দিয়েছিস তো? কালই কিন্তু ডেলিভারি। হ্যাঁ বাবা, মালপত্র সব রেখে দিয়েছি আর ফ্যাক্টরিতে তালাও দিয়ে দিয়েছি। যাই বলো বাবা, এই অর্ডারটা পাওয়াতে দীপাবলি খুব ভালোই কাটবে। তাহলে কিন্তু আমি দীপাবলিতে অনেক শপিং করব।
বাবা, আগে থেকেই বলছি, মুনাফা থেকে একটা ভালো ভাগ কিন্তু আমার চাই, যা দিয়ে আমার আর আমার বাচ্চার দীপাবলিতে অনেক কিছু কিনতে পারি। চিন্তা করো না বৌমা, এই অর্ডারটার জন্য শুধু এই বছর কেন, আগামী কয়েক বছরের দীপাবলি আমাদের খুব ভালো কাটবে। সত্যি খুবই আনন্দের ব্যাপার, এত বড় একটা অর্ডার পাওয়া গেল। সবাই খুশি ছিল আর গোপীও খুশি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই রাতেই ফ্যাক্টরিতে আগুন লাগে আর সমস্ত মেটেরিয়াল পুড়ে ছাই হয়ে যায়। সব মাল জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে বাবা। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, সব শেষ। বাবা 2 দিন সময় আছে, তার মধ্যে ডেলিভারি না করতে পারলে ক্লায়েন্ট কিন্তু খুব ঝামেলা করবে। অ্যাকাউন্ট থেকে সব পয়সা তুলে নাও, প্রয়োজন হলে সব গয়না বিক্রি করে দাও। আমরা ওদের বলবো যে আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, আর অ্যাডভান্সটা ওদের ফিরিয়ে দেবো। যখন সবার মুখ শুকিয়ে গেল তখন গোপী বলল, চিন্তা নেই বাবা, আমাদের পুরনো শ্রমিকরা আমাদেরকে সাহায্য করবে আর আমরা 2 দিনেই অর্ডার পুরো করে দেব। সবাই আপনার পুরনো শ্রমিক, ওরা কেউই মানা করবে না, শুধু হাল না ছাড়লেই হবে। শোনো গোপী, এটা মজা করার সময় না, এখন একটা সিরিয়াস ব্যাপারে কথা চলছে। দাঁড়াও বড় বৌমা, ছোট বৌমাকে তার কথাটা বলতে দাও। ছোট বৌমা, শ্রমিকেরা কি সত্যি আমাদের সাহায্য করবে? হ্যাঁ বাবা, শুধু ওদের একবার বুঝিয়ে বললেই হবে। এরপর গোপী শ্রমিকদের কথাটা বললে সবাই রাজি হয়ে যায়। মালিক, আপনি চিন্তা করবেন না, আমরা 2 দিনে কাপড় বানিয়ে দেব, কোনো চিন্তা নেই। আপনি আমাদের অন্নদাতা, আপনাদের জন্য এই দুঃসময় কাজ করা আমাদের সৌভাগ্য। শ্রমিকদের এই কথা শুনে শ্যামলাল বাবু আর তার গোটা পরিবার অবাক হয়ে যায়। আর শ্যামলাল বাবুর চোখের সামনে ওই দিনগুলোর কথা ভেসে উঠল যখন উনি শ্রমিকদের ওপর অত্যাচার করতেন। আর আজকে ওই শ্রমিকরাই বিপদে ওনার পাশে দাঁড়িয়েছে। আর শ্রমিকরাও দিনরাত খেটে 2 দিনের মধ্যেই সব মাল তৈরি করে দিল। আর এইসব দেখে শ্যামলাল বাবু অবাক হয়ে গেলেন যে কিভাবে শ্রমিকরা দিনরাত খেটে ওনার ফ্যাক্টরিটা বাঁচাবার জন্য চেষ্টা করছে। আর পরিবারের সবাই এটা বুঝতে পারল যে বড় বাংলো নয়, বড় মন হওয়া খুব দরকার। মারে, তোর বাবা তো তোকে দামি লেহেঙ্গা এনে দিতে পারেনি, তাই বংশের এই লেহেঙ্গাটাই তোকে দিচ্ছি, যেটা তোর ঠাম্মি আমাকে দিয়েছিল। কিন্তু এই লেহেঙ্গাটা তো খুব বড় আর খুব ভারী মনে হচ্ছে। হ্যাঁ রে মা, এই লেহেঙ্গাটা আমার শাশুড়িকে তার শাশুড়ি দিয়েছিলেন। দেখতে সুন্দর না হলেও উনি বলেছেন এটা বিপদে কাজে আসবে। অন্যদিকে রাধিকা নামে একটি মেয়েকে তার মা বাবা 10 লাখ টাকা দিয়ে লেহেঙ্গা এনে দিয়েছিল। পরের দিন ওরা দুজনেই বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে। রাধিকা মমতার লেহেঙ্গা দেখে হাসতে লাগে। তুমি কি তোমার ঠাকুমার লেহেঙ্গা পরে এসছো? আমারটা দেখো, 10 লাখ টাকার। এই জন্যই তো বলেছিলাম গরিব মেয়েকে বিয়ে করিস না, প্রথম দিনই তো নাক কাটালি। মা, বড়লোক গরিবে কিছু হয় না, মমতা একজন ভালো মেয়ে। চোখে জল এলেও মমতা তার লোকালো। তারপর রান্না করার সময়, মা, আমি 10 লাখ টাকার লেহেঙ্গা পরে এসেছি, এত গয়না নিয়ে এসেছি, আমি রান্না করব? আপনার ছোট বউকে বলুন রান্না করতে, ওর লেহেঙ্গা দেখেই তো মনে হচ্ছে ভিখিরি। একদম ঠিক বলেছ বৌমা। এই মমতা, যাও তো, গিয়ে রান্না করো। মমতা কাঁদতে কাঁদতে রান্নাঘরে যায় আর খাবার বানায়। মা বলেছিল এই লেহেঙ্গাটা বিপদে আমার কাজে আসবে, কিন্তু এর জন্য তো এখন আমাকে কথা শুনতে হচ্ছে। এইভাবেই রাধিকা বাড়িতে কোনো কাজই করতো না, আর মমতাই বিনা অভিযোগে সব কাজ করে দিত। তারপরে একদিন রাতে, অজয়, একটা কাজ করো না, কিছু গয়না বিক্রি করে দিয়ে একটা গাড়ি কেনো, তাহলে সবাই আমাদের হিংসা করবে, বিশেষ করে ওই ভিখিরি ছোট জাটা। একদম ঠিক বললে তুমি। পরের দিন রাধিকা আর অজয় কিছু গয়না বিক্রি করে গাড়ি কিনে আনলো। আরে দাদা, কংগ্রাচুলেশনস গাড়ির জন্য। দেখে তো অনেক দামি গাড়ি মনে হচ্ছে। তুমি কি ইএমআই তে নিয়েছো? আমি তোর মতো ভিখারি না, আমি পুরো হার্ড ক্যাশ দিয়ে গাড়িটা নিয়েছি, কোনো ইএমআই না। এরপর থেকে ওরা গাড়িতে করে খুব ঘুরতো, আর তাই দেখে সবাই খুব হিংসে করত। অন্যদিকে মমতা সারাদিন ঘরের কাজই করত। অজয় বিজয় 2 ভাই একই সরকারি অফিসে চাকরি করত। একদিন বিজয়ের কেবিনে একজন টাকা নিয়ে এলো। স্যার, এই 5 লাখ টাকাটা নিন, কিন্তু আমার ক্ষেতের কাজটা করিয়ে দিন। তুমি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো, বেরিয়ে যাও ওখান থেকে। ওই ব্যক্তি ব্যাগ নিয়ে ওখান থেকে বেরোলেই ওর ভাই অজয় সব দেখে নেয় এবং তারপর সে নিজের কেবিনে ডাকে। কাজটা আমি করে দেবো, কিন্তু 5 লাখ টাকাটা বড্ড কম হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আমি আপনাকে আরো 2 লাখ দিয়ে দেবো। ঠিক আছে, কাল পর্যন্ত বাকি টাকাটা দিয়ে দিও, তোমার কাজ হয়ে যাবে। আর খবরদার, কথাটা যেন 5 কান না হয়। আর এরপর থেকে এরকম কোনো কাজ থাকলে সরাসরি আমার কাছে আসবে। টাকা দিয়ে সেই লোকটি চলে গেল, আর রাত্রিবেলা অজয় সেই টাকার ব্যাগ নিয়ে বাড়িতে এলো। কি ব্যাপার গো, এত পয়সা কোথা থেকে এলো? এই যে তুমি আমার জীবনে এলে,
তুমি আসার পর থেকে তো টাকার বৃষ্টিই হচ্ছে আমার। এইভাবেই অজয় অন্যের কাছ থেকে ঘুষ নিয়ে অনেক টাকা উপার্জন করলো। অন্যদিকে বিজয় সৎপথেই কাজ করতে লাগলো। তারপর একদিন অজয় তার কেবিনে চাপরাশিকে ডেকে 50,000 টাকা দিয়ে বলল, এই শোন, তোকে আমি প্রত্যেক মাসে 50,000 টাকা আলাদা করে হাতে ধরিয়ে দেবো। তোর কাজ শুধু একটাই, এখন প্রত্যেক অফিসে ঘুষখোরদের ধরার জন্য তো খুব রেড হচ্ছে, তাই এসে তোকে কেউ যদি কিছু জিজ্ঞেস করে তুই বলবি এই অফিসে ঘুষ নেয় বিজয়। হ্যাঁ, কিন্তু স্যার ঘুষ তো আপনি নেন, আমি তো নিজের চোখে দেখেছি। আরে পাগল, তার জন্য তো তোকে ডেকেছি, যাতে ভুল করে আমার নামটা না নিয়ে নিস। আর পরের দিনই অফিসে রেড হয়, আর তখন মালিকও ছিল। মিস্টার অজয়, আমাদের কাছে খবর আছে আপনি ঘুষ নেন। মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার, আমি ঘুষ নিই না। স্যার বিজয়বাবু ঘুষ নেন, আমি নিজের চোখে দেখেছি। ওদের কথাবার্তা বিজয় দূর থেকে শুনছিল। তারপর সে এগিয়ে এলো। স্যারও ঠিকই বলছে, একবার একজন আমাকে ঘুষ দিতে এসছিলেন, কিন্তু আমি তার থেকে নিইনি। শোনো, কলিযুগে এরকম সজ্জন আর নেই যে তাকে ঘুষ দিতে কেউ আসবে আর সে ঘুষ নেবে না। তুমি ঘুষ নিয়ে আমাদের অফিসের বদনাম করেছো, বেরিয়ে যাও এখান থেকে। আর এইভাবে বিজয়ের চাকরিটা চলে গেল। তারপরে একদিন মা ঠাকুরপো ইচ্ছা করে এমনটা করেছে, যাতে ওকে কাজ করতে না হয় আর সব খরচা বড় ভাই চালায়। আমি তো বলছিলাম ভাগাভাগি করে দিন, সবাই নিজের কামাবে নিজেই খাবে। তুমি চিন্তা করো না বৌদি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। ওই দিনই দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। মমতা, আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি, মনে হয় তারই ফল পেলাম। চিন্তা করো না গো, ভগবান সব ঠিক করে দেবেন। এরপর বিজয় অনেক জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করলো, কিন্তু সবাই জেনে গেছিল যে ও ঘুষ নিয়েছে। সেজন্য কেউ ওকে চাকরি দিতে চায়নি। তাই তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। বিজয় ঘরে খাবারের একটা দানাও নেই, সব শেষ হয়ে গেছে। কেউ আমাদের ধারও দিতে চাইছে না, একটা টাকা নেই কাছে, কি জানি এবার কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তখনই ওখানে ওর মা চলে আসে। বৌমা, কালকে পার্টি, চলে এসো, পেট পুরে খেতে দেবো দুজনকেই। এই বলে শাশুড়ি ওখান থেকে চলে গেল। রাধিকা সবটাই দেখছিল, তাই সে শাশুড়িকে জিজ্ঞেস করলো, মা আমাদের পার্টিতে সব বড় লোকেরা আসবে, ওই গরিবগুলোকে ডাকার কি দরকার ছিল, কেন ডাকলেন? আরে আমিও ডাকতে চাই না, কিন্তু না ডাকলে লোকেরা যে কথা বলবে। কালকে মমতা যদি ওর ওই লেহেঙ্গাটা পরে আসে, তাহলে আমার লেহেঙ্গার দিকে কেউ তাকাবেই না। এই বলে সে চুপচাপ করে মমতার ঘরে গেল আর ওর লেহেঙ্গাটা কাঁচি দিয়ে কেটে দিল। এবার কালকেও ফাংশনে আসতেই পারবে না। পরের দিন সন্ধেবেলা রাধিকার ঘরে পার্টির প্রস্তুতি শুরু হলো। ও লাখ টাকার লেহেঙ্গা পরে তৈরি হলো। তখনই অজয় টাকার ব্যাগ নিয়ে ওর কাছে এলো। রাধিকা, আমার মালিকও এই পার্টিতে আসবে, যদি কোনো খোঁজ খবর নেয় তাহলে আমি কেস খেয়ে যাবো, তাই এই ব্যাগটা নিয়ে বাপের বাড়িতে রেখে আসো। এইসব তো তুমি প্রথমে বলতে পারতে। যাই হোক, যাচ্ছি। রাধিকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পেছনের দরজা দিয়ে হেঁটেই বেরিয়ে গেল। তখনই শহরে লোডশেডিং হয়ে গেল আর চারদিক অন্ধকার হয়ে গেল। আর অন্যদিকে মমতা মোমবাতির আলোতে তার ছেঁড়া লেহেঙ্গাটাকে দেখছিল। বিজয়, দেখো, জানি না কিভাবে লেহেঙ্গাটা ছিঁড়ে গেল। কোনো ব্যাপার নয় মমতা, এমনিও আমার এই পার্টিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। মা যখন বলেছেন যেতে তো হবেই, দাঁড়াও আমি এটাকে সেলাই করে নিই। এই বলে সে যখনই সেলাই করতে গেল, তখনই দেখলো ছেঁড়া অংশের ভেতর দিয়ে একটা চকচকে কিছু দেখা যাচ্ছে। তারপরেও হাত দিয়ে দেখলো যে দুটো কাপড়ের লেয়ারের মাঝখানে একটা সোনার লেয়ার আছে। তারপর ওরা লেহেঙ্গাটা ছিঁড়ে দেখে যে সত্যি মাঝখানে একটা সোনার লেয়ার। এই দেখে ওরা তো অবাক হয়ে যায়। মমতা, এটা তো পুরো সোনার। হ্যাঁ বিজয়, মা হয়তো সেজন্যই বলেছিল যে এটা না বিপদে কাজে লাগবে। এবার আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। আর অন্যদিকে রাধিকার লেহেঙ্গাটা ঝড়ের জন্য একটা ঝোপের মধ্যে আটকে যায়। আর ওর লেহেঙ্গাটা ছাড়াতে গেলেই বাতাসের জন্য ওর সমস্ত টাকা উঠতে থাকে। তখনই অজয়ের মালিকও গাড়ি নিয়ে ওখান দিয়ে যাচ্ছিলেন। উনি সবটাই দেখলেন আর রাধাকে নিয়ে সোজা ওদের বাড়িতে গেলেন। অজয় বাবু, চাপরাশি 2 চড় খেয়ে সব বমি করে দিয়েছে, আর ওই ব্যাগ থেকে টাকা উঠতে আমি নিজের চোখে দেখেছি। আপনি নিজের ছোট ভাইকেই ভাসিয়ে দিলেন। দাদার নামে আপনি একটা কলঙ্ক, তাই আপনাকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছি, আর বিজয়ের মতো সৎ লোককে আবার ফিরিয়ে নিচ্ছি। এই সবকিছু আমার এই লেহেঙ্গার জন্য হয়েছে। না এটা ঝোপে আটকাতো, না এই সমস্যা হতো। এইভাবে সব অতিথিদের সামনে অজয়কে অপমানিত হতে হয়, আর বিজয় তার চাকরিটা ফিরে পায়। আর ওই সোনা থেকে কিছুটা সোনা বিক্রি করে ওরা নিজেদের জন্য একটা বড় পাকা বাড়ি তৈরি করে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।